আজ আমরা অনুভূতি নিয়ন্ত্রণের ধারণা স্টোয়িক দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝতে চেষ্টা করব। ফিলসফির সব দিক খুঁটিয়ে দেখব যাতে বোঝা যায় আসলে অনুভূতিকে নিয়ন্ত্রণ করার মানে কি। বাস্তবতা হলো এই প্ল্যাটফর্মের অনেক চ্যানেল ভুল ধারণা ছড়ায় যে স্টোইসিজম মানে ঠান্ডা থাকা, সংবেদনশীল না হওয়া আর কেউ চিন্তা না করা। এইটা একদম ভুল। এই চ্যানেলগুলো নকল, তারা মিথ্যা, বিভ্রান্তিকর এবং হয়তো ক্ষতিকারক ভাবনাই ছড়াচ্ছে। স্টোইসিজম মানেই অনুভূতিহীন হওয়া নয়, স্টোইকরা অনুভূতিকে গভীরভাবে মানবীয় হিসেবে স্বীকার করা। তবে তাহলে স্টোইক দৃষ্টিতে কেউ কিছু না অনুভব করা মানে কি? আজ আমরা এটা নিয়ে কথা বলবো। এই শিক্ষাগুলো আমাদের সাহায্য করবে সেই সময়গুলোতে যখন আমরা আবেগে ভাসি বা ট্রিগার হয়ে যাই, যখন আমরা বিষণ্ণ হয়ে পড়ি বা অসহায়ত্ব অনুভব করি, আর যখন আমরা রেগে যাই, চাই সেটা ছোটখাটো বিরক্তি হোক, ঝগড়া হোক কিংবা বিশ্বাসঘাতকতা। স্টোইসিজমে কিছু অনুভব না করা মানে অনুভব করা বন্ধ করা নয়, মানে হলো অনুভূতির কাছে নিয়ন্ত্রিত না হওয়া। এর মানে হলো আমরা যা অনুভব করি আর আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই সেই জিনিসগুলোর মধ্যে পার্থক্য করাটা জরুরি। মানে হলো স্পর্শকাতরতা আর প্রতিক্রিয়ার মধ্যে ফাঁকটা ধরে রাখা, বিচার ও কাজের মাঝের সেই দূরত্বটা বুঝে ওঠা। ঠিক এটাই স্টোইক দার্শনিকরা অনুসরণ করত, আর এইটাই আমরা এখন শিখব। প্রথম অধ্যায়, স্টোইক দার্শনের দৃষ্টিতে অনুভূতি বোঝা। স্টোইকরা অনুভূতিকে অস্বীকার করত না, তারা জীবনে এর উপস্থিতি স্বীকার করত। তবে তারা অনুভূতিগুলোকে দুই ধরনে ভাগ করে দিত। একটা হলো ভুল ধারণা থেকে উদ্ভূত অনুভূতি, আর অন্যটা হলো সঠিক বোঝার থেকে উদ্ভূত অনুভূতি। অনুভূতিগুলো যেমন রাগ, ঈর্ষা, হতাশা আর ভয়, অলগুলোই ধারণার উপর ভিত্তি করে গড়ানো। এই ধারণাগুলো প্রায়ই বাস্তবতা ভুল বোঝে। আমরা ভাবি কোনো কিছু ভয়ঙ্কর, তাই প্যানিক হয়। আমরা ভাবি কেউ আমাদের খারাপ করেছে, তাই রেগে যাই। ভাবি আমরা হারা গেছি, তাই মাথা নিচু করে পড়ে যাই। এই অনুভূতিগুলো শুধু প্রতিক্রিয়া নয়, এগুলো বিচারধারার ফল। স্টোইকরা শিখিয়েছিল যদি বিচার ঠিক করি তাহলে অনুভূতিও বদলানো যায়। এপিকটেটাস তার ছাত্রদের মনে করিয়েছিল মানুষ কোনো ঘটনার কারণে নয়, সেই ঘটনার ব্যাপারে তাদের মতামতের কারণে কষ্ট পায়। এই নীতি গড়ে দেয় স্টোইক মানসিক নিয়ন্ত্রণের ভিত্তি হলো ধৈর্য ধরতে শেখা। আমাদের ছোটখাট রাগের সময়গুলো আর দৈনন্দিন ছোটখাটো বিরক্তিগুলো খতিয়ে দেখতে হবে। মধ্যে মাঝে ঘটে যেসব ট্রিভিয়াল ঘটনা, যেমন ড্রিঙ্ক বা খাবার ফেলা, জিনিসপত্র পড়ে গেলে ভাঙা, ফোনের স্ক্রিন ফাটিয়ে ফেলা, ইন্টারনেট স্লো হওয়া বা সামান্য ব্যাঘাত। এসব ছোট ঘটনা অনেক সময় অপ্রত্যাশিত বড় রিয়াকশন নিয়ে আসে। এগুলো আমাদের টপকে যায় কারণ এগুলো আমাদের নিয়ন্ত্রণের ধারণাকে ব্যাহত করে। এই মুহূর্তগুলোই এক ধরনের প্রশিক্ষণের জায়গা। এগুলো প্রায় ঘটে এবং এদের স্বাভাবিকতা তাদের নিয়ন্ত্রণ শিখার জন্য যথার্থ করে তোলে। প্রতিদিন আমাদের অনেক সুযোগ দেয়া হয় নিজের প্রতিক্রিয়া লক্ষ্য করার, নিজেকে শান্ত করার এবং ছোটখাটো বিষয় নিয়ে বিরক্ত না হবার সিদ্ধান্ত নেয়ার। আমাদের গসিপের ভূমিকা সম্পর্কেও ভাবা উচিত, আর বুঝতে হবে সেটা আমাদের মানসিক অবস্থাকে কিভাবে প্রভাবিত করে। গসিপ অনেক সময় আকর্ষণীয় হয়। এতে অংশগ্রহণ করলে আমরা অনেক সময় চাই অন্যদের সাথে যোগাযোগ, বিশ্বাস বা মতৈক্যে থাকতে। কিন্তু গসিপ মনকে বিচার বিশ্লেষণে আটকে রাখে, খুঁজে বেড়ায় ত্রুটি আর চিন্তার মান কমিয়ে দেয়। এটা আমাদের মনোযোগ ভুল জায়গায় নিয়ে যায়, সমালোচনার দিকে ঠেলে দেয় আর আত্মশৃঙ্খলা থেকে দূরে সরিয়ে দেয়। এটা একটা রকমের পথ হয়ে যায় অস্বস্তি কমানোর জন্য কাউকে বা কিছুতেই দোষ দিতে চাওয়া। এজন্যই একজন স্টোইক গসিপ থেকে দূরে থাকেন বা এটাকে একটা পরীক্ষা হিসেবেই দেখেন। যখন সম্মুখীন হন তারা নিরপেক্ষ থাকেন, তারা সম্পৃক্ত না হয়ে শুধু পর্যবেক্ষণ করেন। সেই মুহূর্তকে তারা নিজেদের শান্ত মনোভাব শক্ত করবার এবং গসিপ যেভাবে নরমভাবে গুণগত মান ক্ষয় করে তা প্রতিরোধ করতে ব্যবহার করেন। কিছু অনুভব না করা মানে শূন্য বোধ করা নয়, এটা স্পষ্টভাবে অনুভব করা, বোঝা যে আবেগীয় বিশৃঙ্খলার কারণ প্রায়শই ভুল বিশ্বাস থেকে আসে। সেটা হলো যে আমাদের উত্তম ব্যবহার করা উচিত, বিশ্বাস যে সবকিছু অবশ্যই ঠিকঠাক ঘটবে আমাদের পথ, বিশ্বাস যে জীবন যেন ভালো লাগেই। একবার আমরা সেই বিশ্বাসগুলোর চ্যালেঞ্জ দিই তখন ওগুলোর থেকে উত্থানের অনুভূতিগুলো দুর্বল হয়ে পড়ে। এটাই প্রথম ধাপ। অনুভূতির উৎস চিনে নাও, সেটাকে বিশ্বাসের সঙ্গে জোড়ো, জানো ওই বিশ্বাসটা ঠিক কিনা, আর বিচারটা তোমার যুক্তির পক্ষে কাজ করে কিনা তা ভাবো। এখন আমরা দেখব কিভাবে এই বিষয়গুলো দৈনন্দিন সংগ্রামে প্রকাশ পায়। দ্বিতীয় অধ্যায়, আবেগীয় ট্রিগার একটা সংকেত, আদেশ না। তীব্র আবেগ প্রায় হঠাৎ করেই আসে। কেউ অবজ্ঞাসূচকভাবে তোমার সঙ্গে কথা বলে, কোনো পরিকল্পনা ভেঙে পড়ে, তুমি যাকে বিশ্বাস করো সে যদি মিথ্যা বলে। এমন মুহূর্তগুলোতে এক ধরনের প্রবণতা তৈরি হয়, সেটা হঠাৎ উঠে এসে তোমাকে টেনে ধরে। কিন্তু সেই প্রবণতা কোনো আদেশ নয়। স্টোইকরা মানসিক উত্তেজনাকে একটা সংকেত হিসেবে দেখত। সেটা তোমাকে সতর্ক করে, বলতো মনোযোগ দাও, কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটছে। এই সতর্কতা দরকারি, কিন্তু সতর্কতার পর যা কিছু হবে সেটা যুক্তি দিয়ে গড়ে তুলতে হবে, আবেগ দিয়ে নয়। কেউ যদি তোমাকে
তোমাকে অপমান করে সেই অপমান শুধু কিছু শব্দ আর কণ্ঠস্বরের রকম। যা কষ্ট দেয় তা হলো তুমি যেভাবে সেটা ব্যাখ্যা করো। ওই কথাগুলোর উপর বেশি গুরুত্ব দাও না। তুমি মনে করো যে অপমানটা তোমার পরিচয়ের উপর আক্রমণ। তুমি বিশ্বাস করো এটা তোমার ব্যক্তিত্বের মূল্য প্রকাশ করে। এই বিশ্বাসটাই অনুভূতিগত ব্যথার কারণ। যদি 1 মিনিট আটকে ওই বিশ্বাসটা নিয়ে চিন্তা করো, তবে দেখবে সেটা অনেক সময় দুর্বল, ভিত্তিহীন বা অতিরঞ্জিত। অপমান তোমাকে গভীরভাবে আঘাত দেয় শুধু তখনই যখন তুমি বিশ্বাস করো সেটা গুরুত্বপূর্ণ। সব ধরনের ধারণা তোমার সত্য বলে মেনে নিতে হবে এমন নয়। স্টোইকরা তাদের মনকে শিখিয়েছিল ভাবনা থেকে একটু দূরে সরে দাঁড়াতে। তারা যা শোনা গেছে আর যা তারা বিশ্বাস করে সে বিষয়ে আলাদা করে ভাবত। ইতা বলা হয়েছে, এই দূরত্বেই আছে স্বাধীনতা। এখানে থাকে প্রতিক্রিয়া দিয়ে কিভাবে সাড়া দিতে হবে সেটা বেছে নেওয়ার সম্ভাবনা। ট্রিগার আর কাজের মধ্যে এই ফাঁকেই তৈরি হয় চরিত্র। এখানেই মন শক্তিশালী হতে শেখে। আপনি শুরু করেন অনুভব করে প্রথমে আবেগের একটা ছোট সংকেত বোঝার মাধ্যমে। হতে পারে দাঁতের পেছনে টান, শ্বাসের গতি বাড়া কিংবা এক ঝাঁক মন খারাপের অনুভূতি। এইগুলো প্রাথমিক সিগন্যাল। এগুলোর সঙ্গে পরিচিত হন। এগুলো আসতে শুরু করলে থামতে শেখেন। শরীরকে শান্ত রাখতে শেখানো হয়। প্রতিক্রিয়া দিতে দেরি করার অভ্যাস গড়ে তোলা হয়। এমনকি একটু দেরি হলে স্পষ্ট ভাবা যায় ওই সময়টুকুই আচরণ বদলানোর সুযোগ দেয়। ওই ফাঁকে চিন্তাশীল মন ফিরে আসে। ঝাপসা আবেগ তোমাকে ছুঁয়ে ফেলতে পারে না। তুমি পরিস্থিতিটাকে যেমন তা দেখো। অসংখ্য মুহূর্তের মধ্যে একটা মুহূর্ত, হাজারো প্রভাবের মাঝে একটা প্রভাব। তুমি আবার নিজের ভঙ্গিমা, কথা আর মনোযোগে নিয়ন্ত্রণ পেয়ে যাও। তুমি অটোমেটিক প্রতিক্রিয়া দাও না, ইচ্ছে মতো প্রতিক্রিয়া দাও। যুক্তির সাহায্যে নিজের আচরণ গড়ে তোলো। অন্যের মতো হতে না গিয়ে নিজের মূল্যবোধের মান ধরে রাখো। অন্য কারো আচরণের উপর নিয়ন্ত্রণ রাখা, এটাই আত্মনিয়ন্ত্রণের মূল কথা। প্রতিবার তুমি নিজের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করো, তোমার ভিতরের শৃঙ্খলা আরো শক্তিশালী হয়। স্থির থাকা সহজ হয়ে ওঠে। তোমার প্রতিক্রিয়ায় ধারাবাহিকতা তৈরি হয়। মেজাজ কম অস্থির হয়। মনোযোগ ঠেলাঠেলি হয় না। অনুভূতির জগৎ শান্ত থাকে। তুমি স্পষ্টভাবে বুঝতে পারো কত অসন্তোষ আসলে জরুরি ছিল না। তুমি প্রতি ইচ্ছার পিছে দৌড়ানো বন্ধ করে দাও। তুমি আরামদায়ক ও ইচ্ছে মতো নিজের অবস্থান ধরে রাখো। এই প্রেক্ষিতে কিছু অনুভব না করা মানে হলো প্রত্যাখ্যান করা, অপ্রয়োজনীয় প্রতিক্রিয়ার আমন্ত্রণ। তুমি অনুভব করো ওই আবেগের টান, সেটা উঠতে দেখো, কিন্তু সেজন্য পিছিয়ে পড়ো না। এর থেকে কোনো গল্প বানাও না, বিষয়টা বাড়াও না। সেটা যতটা তার মধ্যে সীমাবদ্ধ রাখো। একটাই অস্থায়ী সংকেত। মুহূর্তটাকে যেমন এসেছে তেমনই যেতে দাও। গতি অনুভব করো, কিন্তু তার সঙ্গে চলো না। তুমি এই ক্ষমতাটা চর্চা করে শিখতে পারো। রক্তির মাধ্যমে এটাকে আরো শক্তিশালী করতে পারো। তুমি অস্বস্তির পুরো ভার অনুভব করতে পারো, তবুও অচল অবস্থায় থাকতে পারো। অপমান, হতাশা বা বিরক্তি তোমার কাছে আসতে দিতে পারো, কিন্তু তোমার মনের কেন্দ্রস্থল নাড়া দিচ্ছ না। তুমি দেখতেই পারো, কিন্তু তাতে প্রভাবিত হও না। তুমি কড়া কথা শুনতে পারো, কিন্তু তা বারবার মনের মধ্যে ঘোরাও না। কেউ তোমাকে উত্তেজিত করতে চাইলে তুমি ঝড়ে পড়ে পড়ার বদলে শান্ত থেকে সামলাও। স্টোইকরা এটা শক্তির একটা রকম বলেছিল। যে মানুষ টিকে থাকে সে কাজে লাগে। ওরা প্রতিক্রিয়া না দিয়ে সঠিকভাবে জবাব দেয়। অন্যরা যখন বিচ্ছিন্ন হয় তারা তখনও মনোযোগ ধরে রাখে, চাপের মুহূর্তে শান্ত থাকে। অন্যরা যখন আবেগের ছোঁয়ায় কাজ করে তারা যুক্তি নিয়ে কাজ করে। ওরা অনুভূতিহীন নয়, ওরা পরিষ্কার ভাবসম্পন্ন। যখনই তুমি প্রতিক্রিয়া দেখানোর ইচ্ছে আটকে দাও, তোমার মনের জায়গাটা আরো সম্প্রসারিত হয়। উত্তেজনা আর সাড়া দেওয়ার মধ্যে ফাঁকটা জেনে যেতে থাকো। ওই ফাঁকেই ধরো নিজেকে। এটা তোমার ঠিকানা হয়ে যায়। অনুভূতি দিয়ে কম সিদ্ধান্ত নিও, নীতিমালা দিয়ে বেশি সিদ্ধান্ত নাও। তুমি নিখুঁত হতে শুরু করো। হতাশা থেকে কম কথা বলো, বুঝতে পেরে বেশি কথা বলো। তোমার শক্তি লাগানোর জায়গা ঠিক করো। যা গুরুত্বপূর্ণ তার জন্য শক্তি বাঁচিয়ে রাখো। এটা হলো স্টোইক মানসিক শৃঙ্খলার চর্চা। অযথা গোলমাল কমাও, স্থিরতা বাড়াও। প্রতিটি সিদ্ধান্তে ভালোভাবে চিন্তা নিয়ে আসো। উঠা বসা লক্ষ্য করো। অনুভূতি আসবে আর তুমি ছাড়িয়ে দিবে। কোনোভাবে নিজে কিছু করবিস না। এটাই হলো একদম কিছু অনুভব না করার মানে। এটা অভিজ্ঞতা কেটে ফেলা নয়, এটা বিকৃতি কেটে ফেলা। এটা হলো মন নিজের নিয়ন্ত্রণে রাখা। অধ্যায় 3, ব্যথা আর কষ্ট আলাদা করা। ব্যথা আসল। স্টোইকরা কখনোই সেটা অস্বীকার করেনি। তারা হারানো, বিশ্বাসঘাতকতা, অসুস্থতা, যুদ্ধ আর গরিবি সহ্য করেছে। তারা যা এড়াতে শিখেছে তা হলো কষ্ট। কষ্ট হলো অতিরিক্ত বোঝা, যা আমরা ব্যথার ওপর আমাদের চিন্তার মাধ্যমে যোগ করি। যদি তোমার কেউ প্রিয় মারা যায়, তুমি দুঃখ অনুভব করবে। স্টোইকরা সেটার বিরুদ্ধে লড়াই করে না। ওরা যেটার বিরুদ্ধে লড়াই করে সেটা হতাশা। হতাশা বলে, এইটা হওয়া উচিত ছিল না, আমি আর সামলে উঠতে পারছি না। হতাশা এলে সেটা বিচার করার ফল। স্টোইকরা বাস্তব ঘটনা আর অনুভূতির মধ্যে পার্থক্য করত। ওরা সরাসরি প্রশ্ন করত, যাতে পরিষ্কার বোঝা যায় পরিস্থিতি কি হয়েছে তা ঘটনার বুনিয়াদ দেয়, আন্দাজ যোগায় না।
আমার নিয়ন্ত্রণে কি আছে সেটা তোমার দায়িত্ব আর সীমাবদ্ধতা স্মরণ করিয়ে দেয়। এখন কি করব সেটা তোমার মনোযোগ কাজের দিকে ঘুরিয়ে আনে। এই প্রশ্নগুলো বাস্তবিক। তারা মন বিভ্রান্তি দূর করে, তারা মনকে বর্তমান সময়ে ফিরিয়ে আনে। এই প্রক্রিয়াটি বিভ্রান্তি এবং আবেগের অতিরঞ্জন কমায়, এটা মানসিক সামঞ্জস্য তৈরি করে। এই প্রশ্ন করার ধরনটা এড়ানোর জন্য নয়, এটা দিক নির্ধারণ করার জন্য। এটা যন্ত্রণা অস্বীকার করে না, এটা তোমার যন্ত্রণার প্রতি প্রতিক্রিয়া গুছিয়ে দেয়। এটা তোমার মনের জন্য একদম পরিষ্কার কাজ দেয়। এটা তোমাকে তোমার ভূমিকায় ফিরিয়ে আনে, ভয়, দোষবোধ বা ক্ষোভে পড়ে যাওয়ার বদলে। যখন ঘটনা স্পষ্ট হয়ে যায় এবং তোমার পরবর্তী পদক্ষেপ ঠিক হয়, তখন আবেগের ভার কমতে শুরু করে। তুমি ঘুরপাক খাওয়া বন্ধ করো, তুমি শুরু করো সোজা এগো উদ্দেশ্য নিয়ে। কিছুই অনুভব না করা মানে হলো আগেই যেই কষ্টটা আছে তার উপর অপ্রয়োজনীয় ওজন আর না বাড়ানো। বেদনা আছে, এটাও জীবনের একটা অংশ, কিন্তু যন্ত্রণাটা প্রায় আসলে সেই অর্থ থেকেই যেটা আমরা বেদনার সাথে জুড়ে দিই। ধরো তুমি কাজ হারালে, এটা সত্যি একটা ঘটনা যার বাস্তব প্রভাব আছে, কিন্তু যদি নিজেকে বলে ওঠো যে তুই ভুয়া, তোর ভবিষ্যৎ শেষ আর কেউ তোকে সম্মান করবে না, তাহলে ওজন বাড়িয়ে ফেলছো। বেদনা অনেক ভারী হয়ে যায় কারণ তুই একটা গল্প জুড়ে দিলি তার সঙ্গে। এইটাই হলো বেদনা আর যন্ত্রণার পার্থক্য একজন স্টোইকের চোখে। এই চিন্তাভাবনার মানে বাস্তবতা থেকে আবেগগত দূরত্ব রাখা না, এটা মিথ্যা ধারণা আর ভুল বোঝাপড়া থেকে নিজেকে আলাদা করা। যন্ত্রণা শরীরে বা বাইরের ক্ষতুতে থাকে, দুঃখ মনোর ব্যাখ্যায় জন্মায়। তুমি যন্ত্রণা দেখতে পারো, কিন্তু সেটা তোমার জীবনের প্রতিটা কোণে ছড়াতে দাও না। তুমি কোনোভাবেই সেটা যেন তোমার পরিচয় নির্ধারণ করতে না পারে সেই অনুমতি দেয় না। যা ঘটেছে আর যা তুমি উপলব্ধি করো তার মধ্যে পার্থক্য তুমি চেনো। বাস্তব আর কল্পনার ফাটল আলাদা করার এই অভ্যাসই স্থিতিশীলতা নিয়ে আসে। এতে তোমার কিছুটা নিয়ন্ত্রণের অনুভূতি আসে। সঠিকভাবেই তুমি কষ্টটা যেমন তেমন অনুভব করো, বেশি বা কম কিছু না। তুমি অস্বীকার করে লড়াই করো না, কল্পনার ছায়া দিয়ে জোর করো না, সরাসরি সেটা স্বীকার করো। নিজেকে ছেড়ে দিয়ে কষ্টটাকে গিয়ে কাটতে দাও। এতে তোমার মধ্যে এমন একটা শক্তি তৈরি হয় যা ভাঙার বদলে চাপের সাথে নমনীয় হয়। মস্তিষ্ক কঠিন পরিস্থিতিতে পড়ে আর স্পষ্টভাবে অনুশীলন করার মাধ্যমে আরও টেকসই হয়ে ওঠে। তুমি বুঝতে শুরু করো, অতিরঞ্জন থেকে আলাদা করলে কষ্ট খুব একটা বড় বাধা হয়ে দাঁড়ায় না। ঠিকঠাক বুঝতে পারো আর মাথা ঠান্ডা রেখে সেটা সহ্য করতে পারো। তুমি অস্বস্তিতে পথভ্রান্ত হও না। তুমি শেখো কিভাবে বর্তমানেই থাকতে হয় আর চাপের মধ্যেও ভালোভাবে কাজ করতে হয়। অস্পষ্ট বা কঠিন সময়ের মধ্যেও অবিচল থাকাটা শিখে যাও। এই স্থিরতা জোর করে আসে না, এটা সময়ের সাথে সাথে সচেতনতা আর নিয়ন্ত্রণের মাধ্যমে গড়ে ওঠে। তোমার চারপাশের গোলযোগ আর তোমার মনের অবস্থা নির্ধারণ করে না। তুমি নিজেকে এমন শান্তিতে ধারণ করো যা আসল আর কল্পনার মধ্যে পার্থক্য বুঝে আসার থেকে আসে। তুমি দেখো, যেভাবে চিন্তা বাড়লে ব্যথা দ্রুত বেড়ে যায়, যদি এভাবে ছেড়ে দেয়া হয় তো সেটা ক্রমে আরও বড় হয়ে দাঁড়াবে। বারবার অভ্যাস করার মাধ্যমে তুমি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারো। তুমি সত্যিকারের জিনিসগুলোর দিকে ফিরে আসো আর শুধুমাত্র প্রয়োজনীয় কাজই করো। প্রতিবার যখন তুমি ব্যথার মুখোমুখি হলে মানসিক চাপ বাড়াওলা, তখন তোমার এই শৃঙ্খলা আরও মজবুত হয়। প্রতিবারের অভ্যাস তোমার জন্য পরবর্তীতে আরেকটু কঠিন পরিস্থিতিতে সামঞ্জস্য রাখতে সহজ করে তোলে। তুমি মানসিক উৎকণ্ঠার ঘটনা কমাতে পারো, তোমার মনোযোগ পরিচালনা করার ক্ষমতা বেড়ে যায়। যে কোনো পরিস্থিতিতে যেখানে অন্যরা হয় হারিয়ে যায় বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায়, তুমি সেখানে স্পষ্টভাবে কাজ করতে পারো। তোমার মনোযোগ আরও তীক্ষ্ণ হয়, তোমার কথা বলা ধীর গতি হয়, তোমার কাজগুলো মানসম্মত হয়। জীবনে কোনো চ্যালেঞ্জ আসবে না এটা তুমি আশা করো না, বরং নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি সেই চ্যালেঞ্জের মধ্যে ডুব মেরে না পড়ে দাঁড়িয়ে থাকতে পারবে। যখন আবেগ ওঠে তুমি সেটাকে খেয়াল করো, যখন চাপ বাড়ে তখন তোমার ভঙ্গি ঠিক রাখো। নিজেকে কঠোর করো না, তোমার মন খোলা থাকে কিন্তু স্থির থাকে। তুমি স্পষ্টভাবেই প্রতিক্রিয়া দেখাও, যা করতে হবে সেটার যত্ন নাও, আর যা কোনো কাজে আসে না তা ছেড়ে দাও। এই অভ্যাস এক ধরনের সক্রিয় শান্তির দিকে নিয়ে যায়, যা জান দেয়া নয়, এটা পিছিয়ে যাওয়া নয়, এটা একটা প্রকাশ। নিয়ন্ত্রণে থাকার কথা, অপ্রয়োজনীয় বোঝা কমে যায় তোমার উপর, মন আরও দৃঢ় হয়, কাঁপানো কঠিন হয়ে ওঠে। এই স্পষ্টতা তোমাকে একাকী করে না, বরং তোমার ভূমিকার সঙ্গে আরও গভীরভাবে জোড়ায়। তুমি কম অনুভব করো না তুমি নিমল্যান্ডেড হয়ে গেছো বলে, তুমি কম অনুভব করো কারণ তুমি শুধু সবচেয়ে জরুরি জিনিসগুলোর প্রতি তোমার প্রতিক্রিয়া শুদ্ধ করেছো। এইটাই স্টোইকরা বলেন মনের প্রশিক্ষণ। তারা এমন শক্তি খুঁজত যা সত্যিকারের কষ্ট সহ্য করতে পারে, কাল্পনিক গল্পে হেরে না গিয়ে। তারা কাজ করত বাস্তবতার উপর ভিত্তি করে, বিচার থেকে জন্মানো আবেগের ওপর নয়। কিছু অনুভব না করা মানে হলো অবস্থানে থাকা, যে যা সত্য তাই নিয়ে কাজ করা, যা আছে তা বুঝে সেটা মোকাবেলা করা, আর যা ভুল ব্যাখ্যা দেয় তা ঠেকিয়ে দেওয়া।
এ থেকেই স্থিরতা তৈরি হয়। এইভাবেই একজন স্টোইক মানুষ কঠিন পরিস্থিতির সামনে স্পষ্টতা, শান্তি আর নিয়ন্ত্রণ নিয়ে টেকে থাকে। চ্যাপ্টার 4, আবেগ নিয়ন্ত্রণে যুক্তির ভূমিকা। যুক্তি হল স্টোইকদের প্রধান হাতিয়ার। এটা আবেগের স্থিতিশীলতার ভিত্তি এবং পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার মূল উৎস। স্টোইকরা বিশ্বাস করতেন মানুষের পরিচয় তাদের যুক্তিবুদ্ধির মাধ্যমে। এই কারণেই তারা পরিস্থিতি বোঝার, ফলাফল বিবেচনা করার ক্ষমতা পায় আর মনের ভাব বুঝে ধীরে ধীরে জবাব দেয়। যেখানে পশু পাখি শুধু স্বভাবগত ইচ্ছা আর এক মুহূর্তের প্রেরণায় কাজ করে, মানুষের মধ্যে যুক্তি কাকে, যেটা বিচার বিবেচনা, সংযম আর দূরদর্শিতা চালায়। স্টোইকরা এই ক্ষমতাকে ভালোভাবে বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে করত। যখন কোনো অনুভূতি ওঠে, যুক্তি এসে সেই অনুভূতির জবাবে দিশা দেখায়। এটা স্পষ্ট, উদ্দেশ্যপূর্ণ প্রশ্ন করে, এটা কি সত্য, এটা কি বাস্তবের ওপর ভিত্তি করে, নাকি অনুমানের ওপর, এটা কি দরকারি, এই ভাবনা কি আমার কাজের সাথে মেলে, এটা কি সাহায্য করবে, এই অনুভূতির ওপর কাজ করলে কি ভালো হবে, আমার মূল্যবোধকে সমর্থন করছে নাকি তা থেকে দূরে নিয়ে যাচ্ছে। এসব প্রশ্ন মনকে প্রতিক্রিয়া থেকে বিচারের দিকে টেনে নিয়ে যায়। এগুলো স্পষ্টতার জন্য জায়গা করে দেয়, মনোযোগের তাড়াহুড়ো কমায়। যুক্তি মস্তিষ্কে একটা কাঠামো সৃষ্টি করে। এটা অনুভূতিকে মূল্যায়ন থেকে আলাদা করে দেখতে সাহায্য করে। যখন ভয় থাকে, যুক্তি সেটা মুছে ফেলার চেষ্টা করে না, বরং সেটা পরীক্ষা করে। সত্যি কোনো বিপদ আছে কি, নাকি এটা কেবল ক্ষতি হবে বলে একটা অভ্যাসগত ধারণা। যখন লজ্জা আসে, যুক্তি জিজ্ঞেস করে সেটা আসলেই কোনো নীতিগত ব্যর্থতা, নাকি অস্থিরতাটা তুলনা করার কারণে। অনুমোদনের প্রয়োজনীয়তা, এগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলো অপ্রয়োজনীয় মানসিক কষ্ট এড়ায় আর মনকে তোমার গভীর লক্ষ্য পূরণের কাজে নিয়োজিত করে। আবেগের মধ্যে যুক্তির ধারাবাহিক ব্যবহার একটা অভ্যাসে পরিণত হয়। এটা আবেগকে প্রকাশ করায় না, বরং সেটা যাচাই করার একটা উপায়। তুমি আবেগকে নিজে থেকে ফুটে উঠতে দাও, তাড়াহুড়ো করে দমন করো না, না তা মানো না। তুমি সেটা মাপো, তারপর বিশ্লেষণ করো। তোমার স্বতঃস্ফূর্ত ভাবনা আর দার্শনিক চিন্তার ফারাকটা বুঝতে সেটা কাজে লাগাও। এই অভ্যাসটা আত্মসম্মানের একটা রূপ হয়ে ওঠে। বলে দেয় যে তোমার ভাবনা আর কাজ নিয়ে গাইড করা উচিত। এতে তোমার নিজস্ব বিচার ক্ষমতার উপর বিশ্বাস জন্মায়। সময়ের সাথে সাথে এই অভ্যাস তোমার অন্তর্দৃষ্টি বদলে দেয়। তুমি ক্ষণস্থায়ী মেজাজে বেশি প্রভাবিত হওয়া বন্ধ করো, প্রতিটা আবেগের ঢেউকে ধরা থেকে বিরত থাকো। আকস্মিক প্রবৃত্তির তীব্রতা কমে আসে, আবেগ আর প্রতিক্রিয়ার মধ্যে ফাঁক বদলায়। তুমি অনেক বেশি ধারাবাহিকভাবে কাজ করতে শুরু করো। তোমার আচরণ তোমার মূল্যবোধের সঙ্গে মিলতে থাকে। এমনকি চাপের সময়ও তুমি জোর করে নয়, নিয়ন্ত্রণের স্থান থেকে প্রতিক্রিয়া দেখাও। এভাবেই স্টোইকরা আসলে কোনো অনুভূতি ভালো কোনো মতে অনুভব করতে শুরু করে। এই প্রক্রিয়ায় অনুভূতির অভিজ্ঞতা চলে যায় না, সেটা একটা ফিল্টারে যায়। অনুভূতি তো আবির্ভূত হয়, কিন্তু সেটা আচরণ গড়ার আগে পরীক্ষা করা হয়। কাঁচা অনুভূতিটা যুক্তির মধ্যে দিয়ে যায়, তারপর যা প্রতিক্রিয়া আসে সেটা নিজের ইচ্ছা অনুযায়ী বেছে নেওয়া হয়। সেটা বোঝাপড়া প্রকাশ করে, এটা মানসিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতি প্রকাশ করে। তুমি আর প্রতিক্রিয়ার চক্রে পিছু হটো না, তুমি ইচ্ছা নিয়ে পরবর্তী ঘটনা নিয়ন্ত্রণ করতে শুরু করো। যতই এটা পরিচিত হয়ে ওঠে, মনের স্থিরতা বাড়ে আর তুমি কম নির্ভরশীল হয়ে পড়ো। তাৎক্ষণিক মেজাজের চেয়ে বেশি মন দেন কাঠামোর প্রতি। শান্ত থাকার জন্য আর ভালো পরিস্থিতির উপর নির্ভর করেন না। অন্যরা যেভাবে আচরণ করবে সেটা অপেক্ষা করা বন্ধ করেন, তারপর আপনার অনুভূতি ঠিক করার চিন্তা ত্যাগ করেন। আপনার মনোযোগ এখন যা আছে তার দিকে কেন্দ্রীভূত করেন, যা করতে হবে তা দেখেন। ছেড়ে ফাড়ে কোনো আবেগপূর্ণ গল্পের সময় কম দেন, যেগুলো কোথাও নিয়ে যায় না। অপ্রয়োজনীয় চিন্তায় কম মনোযোগ দিয়ে আপনার ভিতরের নাটককে কমিয়ে ফেলেন। বোঝা শুরু করেন কি আপনার আর কি নয়। আপনার সিদ্ধান্তগুলো সেই অনুযায়ী হয়। নীতির ওপর ভিত্তি করো, মনের মুহূর্তিক অনুভূতির ওপর না। একটা কাজ ঠিক কিনা বিচার করো, সহজ কিনা সেটা নয়। ধীরে ধীরে তোমার অনুভূতিগুলোকে সাবধানে আলাদা করা শুরু করো। যে জিনিস তোমার নিয়ন্ত্রণ বজায় রাখে সেটাই রাখো, যা তোমার বিচার বিভ্রান্ত করে ওগুলো ফেলে দাও। এই প্রক্রিয়া ঘুরে দাঁড়ায় বেশি কার্যকরভাবে। তুমি নিজের ভিতরটা বেশি মজবুত মনে করো। এমনকি যেসব পরিস্থিতিতে আগে তোমার সিদ্ধান্তগুলো বিভ্রান্তির শিকার হতো, এখন যুক্তিপূর্ণ অনুভূতির অভ্যাস তোমার স্পষ্টতার পদ্ধতি হয়ে ওঠে। প্রতিটা পরিস্থিতি তুমি বিচার করো, জিজ্ঞাসা করো এই প্রতিক্রিয়া কি তোমার ভূমিকায় সাহায্য করে। তুমি জিজ্ঞাসা করো এটা কি যা তুমি চাও সেটা পেতে এটা সাহায্য করে কিনা। তুমি জিজ্ঞেস করো, যদি করে তুমি কাজ করো, না হলে থামো। এই ধরনের বিচারে মন একটা স্থির পথ প্রদর্শক হয়ে ওঠে। যা ক্ষতিকর তা বিদায় দেয়, যা দরকারি সেটা রাখে। তুমি অনুভূতির বাধা ছাড়াই তোমার দিনটা ভালোভাবে সামলাতে পারো। কম অনুমান করো, বেশি সাবধানতার সাথে কাজ করো, চ্যালেঞ্জের মুখে কম দ্বিধাবোধ করো। তোমার জীবন একটা সুশৃঙ্খল অবস্থা থেকে শুরু হয়। মন সোজা হয়ে যায়, ভিতরের গোলমাল কমে যায়। তোমার
ফয়সালাগুলা একদম সোজা হয়ে আসে, শান্তির একটা ধারাবাহিক অনুভূতি তৈরি হয়। এমন করেই পরিষ্কার বোঝাপড়ার বীজ গজায়। তুমি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ শেখো, নিজের বিচার বুদ্ধি আরও নিখুঁত করো, নিয়ন্ত্রণ নিয়ে কাজ করো, যা আসে সেটা অনুভব করো, কিন্তু তোমার জীবনের দিকটাই তাকে হাতে দাও না। তুমি নিজেই নিজের নেতা হও, তোমার মুডের বদলে যুক্তির ওপর ভিত্তি করেই পছন্দ করো। এইটাই হলো যেখানে তোমার শৃঙ্খলা বজায় থাকে, এইটাই হলো যেখানে শক্তি শান্ত হয়ে যায়। এটাই হলো যেখানে কিছু অনুভব না করা পরিণত হয় এক ধরনের ক্ষমতায়, যা মনোযোগ আর যুক্তির সংকল্পে তৈরি, আর নিয়মিত প্রচেষ্টার মাধ্যমে টিকে থাকে। অধ্যায় 5, যেটা তোমার নয় তা নিয়ে উদাসীন থাকা। স্টোইকরা যেসব জিনিস নিয়ন্ত্রণ করতে পারত না সেগুলোকে তারা পাত্তা দিত না। এটা কোনোভাবে জীবন থেকে নড়েছে বা দূরে থাকার মনোভাব ছিল না, বরং একরকম মনোযোগের শৃঙ্খলা ছিল। তারা এই অভ্যাসটাকে অপাথিয়া বলেন, যা মানে হল ভ্রান্ত বিচার আর ভুল মূল্যের কারণে উদ্ভূত যেসব আবেগ সেগুলো থেকে মুক্ত থাকা। স্টোইক দৃষ্টিকোণ থেকে মানসিক শান্তি পাওয়া যায় পিছু হটিয়ে নয়, বরং তোমার নিয়ন্ত্রণের মধ্যে যা আছে আর যা নেই তা চিনে নেওয়ার মাধ্যমে। না, তোমার প্রতিদিন অনেক এমন জিনিসের সঙ্গে যোগাযোগ হয় যেগুলোর ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। তুমি আবহাওয়ার পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি অর্থনীতির দিক পরিবর্তন করতে পারবে না, তুমি অন্য মানুষ কি ভাবছে, বলছে বা করছে সেটা ঠিক করতে পারবে না। এসব ঘটনা আর শক্তি তোমার ইচ্ছার বাইরে ঘটে। এগুলো নিয়ে মানসিক চাপ পাওয়া কোনো কাজের নয়। তোমার আবেগ নিয়ন্ত্রণ এসব জায়গায় রাখলে শুধু অস্থিরতা বাড়বে। স্টোইক দর্শনের মানুষ মস্তিষ্ককে শেখায় বাইরের এসব প্রত্যাশা থেকে নিজেকে আলাদা করতে। দুনিয়াটা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী চলা উচিত। যখন বৃষ্টি হয় তখন তারা বকাঝকা করে না, তারা প্রস্তুতি নেয়। কেউ গসিপ ছড়ায় তখন তারা আতঙ্কিত হয় না, তারা তাদের আচরণে সত্য থাকে। যখন কোনো পরিকল্পনা ভাগে না তারা আটকে যায় না, তারা পরিকল্পনাটা বদলে এগিয়ে যায়। প্রতিটা পরিস্থিতিতে তারা একই প্রশ্নে ফিরে যায়, এখন আমার নিয়ন্ত্রণের মধ্যে কি আছে? এমন চিন্তার ফলেই আসল শক্তি গড়ে ওঠে। এটা এমন একটা ভেতরের শৃঙ্খলা তৈরি করে যা সহজে নড়বড়ে হয় না। তুমি তোমার আবেগের শক্তি সঞ্চয় করতে শুরু করো। তুমি কম সময় ব্যয় করো, পরিবেশের প্রতিটা পরিবর্তনে হঠাৎ রিয়্যাক্ট করা বন্ধ করে দাও। তুমি এখন বেশি মুহূর্তে জীবিত থাকো। যে জিনিসগুলো আসলে তোমার নিয়ন্ত্রণের মধ্যে সেখানে মনোযোগ দাও। তোমার ভিতরের অবস্থান বাইরের পরিস্থিতির দ্বারা আর কোনোভাবেই নির্ধারিত হয় না। যেটা স্টোইক দৃষ্টিকোণে কিছু অনুভব না করা মানে যখন তুমি অনিয়ন্ত্রণীয় কিছু সামনে পাবো। তুমি উদাসীন নাও, তুমি সচেতন। বুঝতে পারো কোথায় তোমার চেষ্টা যাওয়ার কথা আর কোথায় না। এমন বোঝাপড়া গড়ে তোলে যা তোমার দায়ভার না সেটা বহন করার প্রয়োজনই হয় না। তোমার যেই চাপগুলা আসলে তোমাকে মোকাবেলা করা উচিতই নয় সেগুলার স্ট্রেস আর তোমার উপর আসে না। তুমি তখনও উপস্থিত থাকো, কাজ চালিয়ে যাও। তোমার কাজ করো, তোমার কথা রাখো আর সৎভাবেই চলো, কিন্তু সেটা এমনভাবে করো যে ফলাফল পুরোপুরি তোমার নিয়ন্ত্রণের নয় তা বুঝে। তোমার যেটা নিয়ন্ত্রণে সেটা হলো তোমার ইনপুট, তোমার সিদ্ধান্ত, তোমার মনোভাব, তোমার শৃঙ্খলা। বাকিটা ছেড়ে দাও। এটা অলসতা না, বরং নিখুঁততা। তুমি জড়িত হওয়া আর নিয়ন্ত্রণ করার মধ্যে ভ্রান্তি করো না, পছন্দ আর ফলাফলের মধ্যে মিল ভ্রান্তি করো না। এই পদ্ধতি পুনরাবৃত্তি আর নিজের প্রতি খেয়াল রেখে সাহস গড়ে তোলে। প্রতিবার যখন তুমি আবেগের প্রতিক্রিয়ায় না গিয়ে ইচ্ছে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নাও তখন তুমি তোমার ভিতরের ভিত্তিটা শক্ত করো। তুমি বুঝতে পারো কি শুধু ঘটে যায় আর তুমি সেটা কিভাবে বোঝো তার পার্থক্য। অন্যরা যেগুলো নিয়ন্ত্রণের বাইরে তাই নিয়ে চিন্তা করলে তুমি নিজের দায়িত্বে মনোযোগ রাখো, তোমার কাজেই ফোকাস রাখো। হতাশা বা মনোবল হারানো তোমার গতিকে বাধা দেয় না। আশেপাশের লোকজন ধীর গতি, ব্যর্থতা বা অসুবিধায় বিচলিত হলেও তুমি মানিয়ে নাও। দরকার হলে পদ্ধতি বদলাও, কিন্তু মনোভাব না। তুমি স্থির থাকো, তোমার ভূমিকা পালন করো। তুমি ফলাফল দেখে নিজেকে সীমাবদ্ধ করো না। তোমার মন থাকে কিসে এখনই কাজ করা যাবে সেদিকে। এজন্য তোমার কাজ হয় আরও ফলপ্রসূ আর আবেগ থাকে শান্ত। তুমি অপ্রয়োজনীয় জিনিস শক্তি নষ্ট করো না যেগুলোতে তোমার মনোযোগ দেওয়া দরকার নেই। তোমার প্রতিক্রিয়া আর অন্যদের আশা বা পরিস্থিতির ওপর নির্ভর করে না। এগুলো তোমার পছন্দ করা মূল্যের ওপর ভিত্তি করে চলে। যেগুলো তুমি ভালোভাবে বিচার করে নিয়েছ সেই নীতিমালায় এগুলো গড়ে ওঠে। তুমি সিদ্ধান্ত নাও যা তোমার সাহায্য করে। স্ট্রাকচার এই ধরনের মনোভাব নাটকীয় না, এটা ধারাবাহিক।
এটা গড়ে ওঠে চুপচাপ অপ্রয়োজনীয় সমস্ত দরকারের প্রত্যয়ের বিরোধী হয়ে। তুমি তোমার মনোযোগকে শিখিয়ে তোলে নিজের সাথে যা সম্পর্কিত তাই ফিরে আসতে। তুমি বুঝতে পারো কোথা থেকে তোমার পছন্দ শুরু হয় আর কোথায় শেষ। তুমি ওই সীমানার বাইরে যাও না। দোষ দেওয়ার থেকে কম আগ্রহী হও আর আচরণে বেশি মন দাও। তুমি তোমার শক্তি সেই অংশে দাও যেটা তোমার নিজের অংশ। এটা একটা ফোকাসের অভ্যাসে পরিণত হয়। এটা তোমার চিন্তা সহজ করে। এটা আবেগগত টেনশন কমায়। যা নিয়ন্ত্রণ করতে পারো না সেটা ছেড়ে দেওয়া। মনকে ফাঁকা করে। ওই ফাঁকা জায়গাটাই সেই জায়গা যেখানে পরিষ্কার চিন্তা জন্ম নেয়। আর এখন আর তোমার মাথায় ঠাঁই পায় না নানা মতামত, আগাম অনুমান বা যা হওয়া উচিত সেই বাসনা। তুমি পরিষ্কারটা বুঝতে পারো ঠিক কি ঘটছে। ওই ফাঁকা জায়গা থেকে তুমি সাবধানে কাজ করো। তুমি স্থির থাকো কারণ তোমার মাথা ভারী নাই। তুমি সবসময় তৈরি থাকো কারণ তোমার মন ছড়িয়ে পড়ে নাই। এই পরিস্থিতিতে কিছু না অনুভব করা মানে অবস্থা যতই বিশৃঙ্খল হোক নিজেকে ওইখানে রাখা। তুমি মেনে নাও পৃথিবী তোমার পছন্দের সঙ্গে মেলে না। তারপরেও তোমার দায়িত্ব পালন করো। তুমি কাজ চালিয়ে যাও, সেবা করো, কথা করো, কাজ করো, ফলাফলের ওপর নির্ভর না করে তোমার শান্তির জন্য। চাপ অনুভব করো কিন্তু সেসবের সঙ্গে নিজেকে হারাও না। পরিবর্তন দেখো কিন্তু তাতে তোমার স্থান হারাও না। এভাবেই স্টোইকরা শান্তি গড়ে তোলে, আলাদা হয়ে নয়, নিয়মিত মনোযোগের মাধ্যমে, অস্বীকার করে নয়, সঠিক বিচার দিয়ে। তুমি এমন জিনিসে শক্তি নষ্ট করা বন্ধ করো যা তোমার নয়। বাহ্যিক পরিস্থিতি নিয়ে তোমার মধ্যে দ্বন্দ্ব তৈরি করো না। নিজেকে স্পষ্টতার সঙ্গে বেঁধে রাখো। বুদ্ধিমত্তার মাধ্যমে তোমার আচরণ গঠন করো। এটি হয়ে যায় তোমার ভিত্তি। অগোছালো এই জগতে টিকে থাকা। এভাবে তুমি কিছু অনুভব না করার অভ্যাস করো। যা জরুরি না তা বাদ দাও। তোমার চিন্তা আর কাজগুলো সেই ব্যাপারের সঙ্গে মেলাও যা সত্যি গুরুত্বপূর্ণ। যা সহ্য করতে হবে সইবা, যা পারে উন্নতি করতে হবে করবে, আর যা বহন করার জন্য তোমাকে কখনোই তৈরি করা হয়নি সেটা ছেড়ে দাও। চ্যাপ্টার 6, দৈনন্দিন চাপের মধ্যে থাকাটা। দৈনন্দিন জীবন যে কত রকম ছোট ছোট পরীক্ষা দেয় তা নিত্য নতুন। চ্যালেঞ্জগুলো সাধারণত বড় বা নাটকীয় হয় না, ওগুলো সূক্ষ্ম। দেরিতে আসা কোনো মেসেজ, চটকে যাওয়া ফোনের স্ক্রিন, ধীরগতির ইন্টারনেট কানেকশন যা তোমার ব্যাপারে বাধা দেয়, কাজে চুকে যাওয়া ট্রাফিক যা তোমাকে দেরি করায়, রাতে কানে চেপে যায় এমন উচ্ছে ঘরবাড়ি, দেরিতে বা ভুল ঠিকানায় এসে পৌঁছানো ডেলিভারি, একটা সাধারণ কাজেও ভুল। এগুলো তো বড় কোনো বিপর্যয় না, কিন্তু এগুলোর একটা দাম থাকে। এগুলো ধীরে ধীরে তোমার ধৈর্য ক্ষীণ করে। এগুলো তোমার মনোযোগ, কণ্ঠস্বর, নিজের চাপ কম রাখার ক্ষমতা পরীক্ষা নেয়। প্রতিটা একটু একটা বোঝা বাড়ায়। এগুলো নিজে মাথা নুয়ে দেয় না, বারবার ও জমে জমে মাথা নুয়ে দেয়। স্টোইক দর্শনেরা এই ছোট ছোট বিঘ্নের জন্য প্রস্তুত থাকেন। তারা বুঝতে পারেন যে আবেগ নিয়ন্ত্রণ মানে শুধু বড় ধরনের ক্ষতি বা লোকসানের জন্য নয়, এটা তো প্রতিদিনের একটা অভ্যাস। সকালে যখন ক্লান্ত ঘুম থেকে ওঠো আর কিছু পড়ে যায় তখন থেকেই পরীক্ষা শুরু। মাঝে মধ্যে চাবি খুঁজে না পেলে বা গুরুত্বপূর্ণ কাজ করছিলে তোমার ডিভাইস ল্যাগ করলে সেইটাও পরীক্ষা। একজন ধৈর্যশীল মানুষ এসব মুহূর্তকে একটা সিদ্ধান্তের সময় হিসেবে দেখে। রাগ আসবেই, সেটা তো স্বাভাবিক, তাড়াতাড়ি উঠে আসে, কিন্তু সেটা যে কোথাও নিয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। তুমি সেটা লক্ষ্য করো, তুমি তার নাম রাখো, তারপর তুমি নিজের মনোভাব বেছে নাও। প্রতিদিনের ছোটখাটো অস্বস্তি তোমার জন্য নিজের মধ্যে ফিরে যাওয়ার একটা আমন্ত্রণ থেকে যায়। তোমার কণ্ঠস্বর সামলাও, তোমার হাত স্থির রাখো, তোমার গতি ঠিক করো। যেটা করতেই হবে সেটাই করো। ছোটখাটো বিঘ্ন তোমার পরবর্তী 1 ঘন্টাকে কন্ট্রোল করতে দিও না। ছোট একটা দেরি তোমার পুরো দিনটাই গড়াতে দিতে দিও না। তুমি তোমার অবস্থান ধরে রাখো, মনোযোগ ফেরাতে শেখো কাজে। শ্বাস নাও, চলে যাও। শক্তি তৈরি হয় এখানেই, প্রতিবার সাবলীল আর শান্ত থাকার অভ্যাসে, যখন চাপটা হালকা কিন্তু অবিরত থাকে। বড় কোনো সংকটের অপেক্ষা করার দরকার নেই স্টোইসিজম প্রয়োগ করার জন্য। এই অঙ্গজ্ঞানটাই হলো মূল কথা। ছোট ছোট শান্ত মুহূর্তগুলিতেই জীবন লুকিয়ে থাকে। এগুলো সুপারফিশিয়ালি অর্থহীন লাগতেই পারে। কাজের মাঝে বাধা খাওয়া, কিছু হারিয়ে ফেলা, বিশ্রামের সময় হঠাৎ কোনো শব্দ শোনা, এসব দিয়ে সাধারণত পরীক্ষা মনে হয় না, কিন্তু আসলে এগুলোই পরীক্ষা। স্টোইকরা বুঝে যে এগুলো সুযোগের মুহূর্ত। কঠিন সময়ের মতো একই নীতি এখানেও কাজ করে। তুমি যেটা নিয়ন্ত্রণ করো সেটাতেই নিজের মন স্থির রাখো। বড় ঘটনার জন্য উপস্থিত থাকার অভ্যাস পরে টালে না। তুমি এখনই শুরু করো, সামনে যা আছে সেখান থেকে। দিনটা খুব কমই, সবকিছু ঠিক যেমন প্ল্যান করে রাখা হয়েছে তেমনই ঘটে। প্রত্যাশা চাপ তৈরি করে। যত বেশি তুমি প্রত্যাশা করবে সবকিছু নিখুঁতভাবে ঠিকঠাক হবে, ততই তোমার মধ্যে চাপ বাড়বে যখন তা হবে না। একজন ধৈর্যশীল মানুষ এই দাবি তুলে দেয়।
তারা ধারণাটা ছেড়ে দেয় যে সবকিছু স্মুথ হতে হবে। তারা প্রতিটি বিঘ্নকে কোনো রকম প্রতিরোধ ছাড়াই মোকাবেলা করে। তারা প্রশ্ন করে এই মুহূর্তে কি করা দরকার। তারা শক্তি দেয় যা করা যেতে পারে তার দিকে, পরিবর্তে ইচ্ছে করার যে সবকিছু আলাদা হতো। এতে একটা স্বাধীনতার অনুভূতি আসে। সবকিছু আদর্শ হতে হবে এই ভার আর থাকে না। তুমি ধীর হয়ে পড়ো। প্রতিটা বিঘ্ন এখন হয়ে ওঠে একটা নিরপেক্ষ তথ্য। বাতিল হওয়া একটা মিটিং, ভাঙা কোনো জিনিস, দেরি, এসব হচ্ছে এমন কিছু যা তুমি সামলে নিতে পারো। বাধা নয়, শান্তির। তুমি ঘটনার প্রতি প্রতিক্রিয়া দেখাও, কিন্তু সেখানে কোনো আবেগ জুড়ো করো না। তুমি তোমার পরিকল্পনা বদলাও আর চালিয়ে যাও। এভাবে দৈনন্দিন জীবনের আবেগগত বোঝা কমে যায়। তুমি অপ্রয়োজনীয় অসুবিধাকে ক্ষমতা দাও না, বরং এটাকে পথের একটা অংশ হিসেবে গ্রহণ করতে শুরু করো। এই মনোভাব তোমাকে বেশি দক্ষতার সাথে এগিয়ে যেতে সাহায্য করে। অভিযোগ কোনো কিছু এগিয়ে নিয়ে যায় না, বরং তা শেষ করে ফেলে। সময় এগুলো মনোযোগ কেড়ে নেয়। একজন স্থৈর্যশীল মানুষ প্রথমে আবেগগত প্রতিক্রিয়ার অপেক্ষা না করেই আবার কাজ শুরু করতে শেখে। তারা বুঝতে পারেন কখন অভিযোগটা শুধু একটা অভ্যাস। সেটাকে আরও বাড়িয়ে দেওয়ার বদলে তারা মনোভাব বদলে কাজ চালিয়ে যায়। প্রতিবার তারা এটি করলে স্থির থাকার অভ্যাস বাড়ে। প্রতিবার তারা স্পষ্টতা বেছে নেয়, গোলমাল কমে যায়। দিনটা তোমার ধৈর্যের পরীক্ষা চলতেই থাকবে। তুমি চ্যালেঞ্জ থেকে আরাম আশা করো না, তুমি এটাকে তোমার স্থিতিশীলতা বাড়ানোর খাতিরে কাজে লাগাও। যতক্ষণ বাধা দেবে ততক্ষণ সেটা তোমার চর্চায় পরিণত হবে। যতবার দেরি হবে তত তুমি শেখো কিভাবে দারুণভাবে কাজ করতে হয়, একদম পারফেক্ট পরিস্থিতি না পাওয়া গেলেও। দেখো নিজেকে আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে। কম শক্তি নষ্ট করো। যে কাজ শুরু করেছ বেশি করে শেষ করো। শান্তি বিরল নিঃশব্দ মুহূর্তের জন্য নয়, এটা কাজের মধ্যে দিয়েই বহন করা হয়। এটা পাওয়া যায় অপ্রত্যাশিত পরিস্থিতিতে তোমার প্রতিক্রিয়ায়। নিয়ন্ত্রণ একাকিত্ব তৈরি হয় না, এটা গতির মাঝে প্রশিক্ষিত হয়। যখন তোমার ভাবনা বিশৃঙ্খলার মাঝেও সুশৃঙ্খল থাকে, তখন পরিবর্তনে কম কাঁপো। বাইরের পৃথিবী পরিবর্তিত হতে পারে, কিন্তু তোমার অন্তর্দৃষ্টি অটুট থাকে। হতাশা দুর্বল করে দেয়, দেরি হয়তো অমার্জনীয় মনে হয় না, আর অসুবিধা সামলানো যায়। এগুলোই হলো উন্নতির লক্ষণ। তুমি আর ছোটখাটো বিঘ্নে আর টানা হেচড়া হয় না, সহজে নিজেকে ধরে রাখতে পারো। এগুলোই প্রধান পরীক্ষা। এগুলো মুহূর্তই ক্যারেক্টার গড়ে তোলে। নিয়ন্ত্রণ তখনই সত্যি হয় যখন সেটা অদেখা সময়গুলিতেও কাজে লাগে। যখন ট্রাফিক জ্যামে ধৈর্য ধরে থাকো, ভুলের পর শান্তভাবে কথা বলো, যখন শব্দের মাঝে কাজ চালিয়ে যাও। এগুলো নীরব জয়ের গল্প, এগুলো ধারাবাহিক, এগুলোই শৃঙ্খলা গড়ে তোলে। অবহেলা বা প্রশংসা ছাড়া তারা এমন এক ধরনের শক্তির গঠন করে যা চাপের মুখেও নিজের রূপ ধরে রাখে। এটাই স্টোইকদের দৈনন্দিন কাজ। এটাই হলো আসল অভ্যাস, নিজের অবস্থান ধরে রাখা। অধ্যায় 7, নীরবতা এবং সংযমের শৃঙ্খলা। স্টোইক নিয়ন্ত্রণ সবসময় কাজের মাধ্যমে প্রকাশ পায় না, কখনো কখনো তা থাকে সংযমে। এটা প্রমাণ হয় আপনি যা বলেন না, যে বিতর্ক থেকে আপনি সরেন, যে মতামত আপনি প্রকাশ করতে চান না সের মাধ্যমেই। শক্তি থাকে নিজের শক্তি সংরক্ষণে, শক্তি থাকে মুহূর্তটিকে ছেড়ে দিতে পারায়। নীরবতা একটা হাতিয়ার। এটা আপনার মনোযোগের রক্ষা করে, আপনার চিন্তা ভাসতে সময় দেয়, অপ্রয়োজনীয় ঝগড়া ঠেকায়। ইচ্ছেমতো ব্যবহার করলে নীরবতা স্পষ্টতার একটি অভ্যাস হয়ে ওঠে। আপনি শব্দ বাড়ান না, কমান। যা গুরুত্বপূর্ণ তার জন্য আপনার ভিতরের শক্তি বাঁচান। সংযম হলো আরও এক ধাম ডালগাছ। সেটা তখন প্র্যাকটিস করা হয় যখন হাত তুলে প্রতিক্রিয়া দেওয়া লাগবে মনে হয়। কেউ রাগের সাথে আপনার সাথে কথা বললে তাকে সংশোধন করার, নিজেকে রক্ষা করার বা একই স্বরে ফেরত দেওয়ার প্রবল ইচ্ছা হতে পারে। কেউ আপনাকে ভুল বুঝলে তখন প্রকৃতিতে আমাদের থাকে বেশি বুঝিয়ে দেওয়ার বা স্পষ্টতার দাবিতে থাকা প্রবণতা। যখন কেউ আপনাকে অপমান করে বা অবহেলা করে, তখন মনে হতে পারে উত্তর দিয়ে নিজের সম্মান বজায় রাখতে হবে। কিন্তু এই সময়ে ধৈর্যশীল মানুষ স্থির থাকে। তারা বুঝতে পারে বেশিরভাগ পরিস্থিতিতে তৎক্ষণাৎ সঠিক করতে হবে না। তারা অন্যকে তাদের রায় নিজেই বহন করতে দেয়। তারা নিজের কাজের ওপর মনোযোগ দেয়। আপনি সবার কাছে নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই। আপনি প্রতি ভুল ধারণা ঠিক করার চেষ্টা করার দরকার নেই। আপনি প্রতিটির সামনে লড়াই করতে বাধ্য নন, পাল্টা আক্রমণ। যখন তুমি নিজেকে থামিয়ে রাখো, তখন তুমি নিজের নীতিমালার সঙ্গে থাকো। কারো সামনে প্রমাণ করার জন্য টেনে নেওয়া থেকে বিরত থাকো। অন্যদের বিচার বিভ্রাটে তোমার কোনো জবাব দেওয়ার দরকার নেই, যতক্ষণ না সেটা তোমার দায়িত্বের মাঝে হস্তক্ষেপ করে। তুমি যা সত্যি গুরুত্বপূর্ণ, তোমার ভূমিকা, তোমার কাজ, তোমার দিশার সঙ্গে থাকো। ধৈর্যশীল মানুষ প্রতিটা মতামত, অপমান বা উস্কানিতে যুক্তি দেয় না। তারা থামে। তারা ভাবেন তাদের জবাব দেওয়ার উদ্দেশ্য কি। তারা দেখে কথা বলাটা কোনো বড় লক্ষ্য পূরণ করবে নাকি শুধু নিজেদের তৃপ্তি দেবে, গর্ব। তারা জিজ্ঞাসা করে এঙ্গেজমেন্ট কি স্পষ্টতা নিয়ে আসবে নাকি আরও গোলমাল বাড়াবে। এই প্রক্রিয়া কাজ করতে দেরি করে না, এটা কাজের মান বাড়ায়। এটা তোমাকে জোর করে নয়, নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে সাহায্য করে।
যখন সাড়া দেওয়ার দরকার হয় না তখন স্টোইক সাড়া দেয় না। আবেগ আর কাজের মধ্যে এই ফাঁকটা শক্তি তৈরি করে। প্রতিবার তুমি শব্দ না করে নীরবতা বেছে নাও, তুমি স্পষ্টতা রক্ষা করো। প্রতিবার তুমি অপ্রয়োজনীয়ভাবে নিজের পক্ষ নিয়ে না গেলে তুমি শক্তি রক্ষা করো। তুমি তোমার শক্তি তখনই নিযুক্ত করো যেখানে তুমি প্রভাব ফেলতে পারো। তুমি নিজের মনোযোগ ধরে রাখো। উপস্থিত থাকা মানে নিজের জন্য দুঃখী হওয়ার সময় কম রাখা, উত্তেজনা বাড়ানোর হাত থেকে নিজেকে রক্ষা করা, ঝগড়া বিবাদে জড়ানো ছাড়া সেই পরিস্থিতির মধ্যে দিয়ে চলে যাওয়া। যখন তোমার কথা বলে সেটা তোমার ইচ্ছে মতো ফলাফল আনতে সাহায্য করে, তখনই কথা বলা। সময়ের সাথে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয়ে ওঠে। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেওয়ার তাগিদ ধীরে ধীরে কমে যায়। সবাইকে বোঝানোর একটা অভ্যাস এখন তেমন গুরুত্ব পায় না। আর অন্যরা অবশ্যই তোমার দৃষ্টিভঙ্গি বুঝবে এমন আশা আর রাখা হয় না। নিজের শান্তি ধরে রাখতে অন্যের অনুমোদনের দরকার পড়ে না। নিজের মনের নিশ্চয়তা পাওয়ার জন্য বারবার স্বীকৃতি চাওয়া বন্ধ হয়ে যায়। নিরাপদ। এর বদলে তুমি নিজের মানদণ্ডেই ফিরে যাও, নিজের যুক্তিতেই ভরসা করো। অন্যদের মতামতের বদলে তোমার নীতিমালা দিয়ে কাজগুলো বিচার করো। তুমি বুঝো তুমি কির জন্য দাঁড়িয়ে আছো, সেই মূল্যবোধের সঙ্গে তুমি সামঞ্জস্য বজায় রেখো। যখন কথা বলতে সুবিধা হয় না তখন চুপ থাকো। যখন কেউ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে তখন শান্ত থাকো। তোমার আচরণের মাধ্যমে তোমার বিশ্বাস প্রমাণ করো। তোমার কাজগুলো তোমার কথার ওজনে বহন করো। এই অবস্থান কার্যকরী। এটা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব থেকে রক্ষা করে। এটা তোমাকে প্রতিক্রিয়ায় অপ্রয়োজনীয় মনোযোগ দিতে বাধা দেয়, তোমার উদ্দেশ্যকে সহায়তা করে না। এই শান্ত উপস্থিতি আরও স্বাভাবিক হয়ে ওঠে। এটা উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মধ্যে ফাঁকা জায়গা তৈরি করে। এটা তোমাকে সময় দেয় আরও স্পষ্টভাবে দেখার এবং ভাবনা দিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য, যা স্বতঃস্ফূর্ত কাজের চাইতে ভালো। এতে তোমার নিয়ন্ত্রণ আরও সঠিক হয়। দ্বন্দ্বে তোমার মন কম বিভ্রান্ত হয়। তুমি তোমার করণীয় বিষয়ে মনোনিবেশ রাখো। অন্যের মেজাজ বা কথায় তুমি কম প্রভাবিত হও। তুমি তোমার নিজের ভূমিকা থেকে স্থির থাকো। সবচেয়ে অর্থমহ আত্মনিয়ন্ত্রণের কাজগুলোর অনেকটাই অদৃশ্য থাকে, কারণ তুমি একটি মিথ্যা দাবিকে প্রশ্ন না করে ছেড়ে দাও। এটার উত্তর দিলে কোনো লাভ নেই। তুমি কাউকে একটা অন্যায় তর্কে জিততে দাও, যা কোনো মানে যোগায় না। তুমি কথা শেষ করো নিজের স্বাভিমান ঠিক রেখে, কিছু ব্যাখ্যা করার দরকার বোধ না করে। এই মুহূর্তগুলো চোখে পড়ে না, এগুলো চুপচাপ কিন্তু আসল পরীক্ষা। এখানেই ধৈর্য প্রমাণ হয়। তুমি ঠিক বাসার প্রবৃত্তিতে কাজ করো না, বুঝতারিতে কাজ করো যে সবকিছু মূল্য হারানোর যোগ্য নয়। তুমি মুহূর্তটা দেখো, ভাবো কি জবাব দেওয়া উচিত। তুমি শক্তি রাখো সত্যিই দরকার যেসব ব্যাপারে। তুমি তোমার সময় এনার্জি ফাঁকি কাজে নষ্ট করো না। এটা দুর্বলতা না, বরং পরিণতির একটা রূপ। এটা দেখায় যে তুমি অস্বস্তি সহ্য করতে পারো, আর সেটা অগোছালো অবস্থায় পরিণত করো না। এই অংশের শিক্ষা হলো আত্মসংযম মানসিক নিয়ন্ত্রণের নিশান। যখন তুমি নিজেকে থামাও, সেটা দ্বিধা নয়, বরং লক্ষ্য নিয়ে এগোনোর দিক নির্দেশনা। তুমি তখনই কথা বলো যখন সময় চায়, তখনই কাজ করো যখন উদ্দেশ্য পূরণের জন্য দরকার। উত্তিক্ত হওয়ার পরেও তুমি তোমার কেন্দ্রে থাকতে পারো। এসব মুহূর্ত স্টোইকের পরিচয় বহন করে। এগুলো ছোট কিন্তু চরিত্র গড়ে আর দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার ভিত্তি তৈরি করে। তারা হলো সেই স্পষ্টতার ভিত্তি যেটা চাপের মুখে কখনো ভেঙে পড়ে না। অধ্যায় 8, আবেগকে উদ্দেশ্যমূলক কাজে বদলানো। আবেগ থেকে শক্তি জন্মায়। সেই শক্তি চেপে ধরার দরকার নেই, সেটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায়। রাগ ফোকাসে বদলাতে পারে, ভয় প্রস্তুতিতে বদলাতে পারে, দুঃখ গভীরতায় বদলাতে পারে, হতাশা স্পষ্টতায় রূপান্তরিত হতে পারে। স্টোইকরা আবেগের শক্তি নষ্ট করে না, তারা সেটা কাজে লাগায়। যখন মনের মধ্যে গণ্ডগোল হয় তখন সেটা বলে যে মনোযোগ দেওয়া দরকার। সেই অনুভূতিটা টেনশন হিসেবে দেখা দিতে পারে, অশান্তি বা বিদ্রুপ ভাব। এগুলো একটা সংকেত। এগুলো বোঝায় যে তোমার অভিজ্ঞতার কোনো একটা জিনিস সম্পর্কে নজর দিতে হবে। স্টোইকরা এই সিগন্যালগুলোকে উপেক্ষা করে না, তারা এগুলোকে দমন করে না, তারা এগুলোকে কাজে লাগায়। তারা ভিতরের পরিবর্তনটাকে লক্ষ্য করে এবং সেটাকে স্পষ্টতার দিকে ফেরার বার্তা হিসেবে ধরে। তারা সরাসরি জিজ্ঞাসা করে এখন কোন কাজটা করতে হবে, কোন দায়িত্ব এখনো অপরিবর্তিত, কোন তাৎক্ষণিক পদক্ষেপ দিক ঠিক করবে। এসব প্রশ্ন আবেগের টেনেনেমা থেকে মনকে সরিয়ে নিয়ে যায় এবং কাজের গতিতে আনে। আবেগপূর্ণ গল্পটা খুব লোভনীয়। এটা একটা চিন্তার চক্র তৈরি করে, যেটা সবসময় ভাবতে বাধ্য করে কি ভুল হলো বা পরবর্তীবার কি ভুল হতে পারে। এটাই মনের ঘোরাফেরা করে, কিন্তু কোনো সমাধান দেয় না। স্টোইক দার্শনিকরা এই চক্র ভেঙে ফেলে অ্যাকশনে এনে। তারা আর ভাবতে বসে না কেন এটা হলো, বরং ভাবতে শুরু করে এখন আমি কি করতে পারি। এতে মনোভাব বদলে যায় প্রতিক্রিয়া থেকে সমাধানের দিকে। এটা আবেগের জমাট বাঁধা ঠেকায়। শরীর আর মন এক মুখে চলে, যা কার্যকর। বদলানো আবেগ এক প্রকার ব্যবহারযোগ্য শক্তি হয়ে ওঠে। মন এখন একটা ধারক নয়, বরং একটা বাহক। অবসাদ হয় উন্নতি
অনুভূতির কারণ। হারানোর সুযোগ হয় নিজের কাজ ঠিক করার সিগন্যাল। লজ্জা হয় আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জোর। চিন্তা হয় খুঁটিনাটি বিষয়গুলোতে মন দেওয়ার সুযোগ। দুঃখ হয় গভীরভাবে ও যত্ন নিয়ে ভাবার সময়। অনুভূতি মেনে নেওয়া হয়, তাকে স্বীকার করা হয়, তারপর তাকে একটা কাজ দেওয়া হয়। সেই কাজ তার মানে বদলে দেয়। তুমি অনুভূতির বিরুদ্ধে লড়া না, তুমি তাকে একটা পথ দেখাও। এই প্রক্রিয়াটা করতে হয় নিয়ম বিধি মেনে। রিয়াকশনটা ধীরে করতে হয় যাতে সেটা ভালো করে দেখা যায়। তুমি তোমার নীতিগুলো এতটাই ভালোভাবে জানতে হবে যেন এগুলো তোমার রেফারেন্স পয়েন্ট হয়ে যায়। তোমার দায়িত্বগুলো স্পষ্ট থাকতে হবে যাতে কাজ করাটা সহজ অপশন হয়ে ওঠে। তুমি অনুভূতির ওপর 50 করে কাজ করো না, তুমি একটা কাঠামোর ভিতর থেকে কাজ করো, আর সেই কাঠামোর মধ্যে অনুভূতিগুলো প্রবাহিত হয়। এইভাবে তুমি দৃঢ়তা গড়ে তোলো। চাপের মধ্যে কাজ করতে শেখো। মেজাজ খারাপ থাকলেও কাজ করো, শক্তি কমলেও দায়িত্ব পালন চালিয়ে যাও। তুমি মোটিভেশনের ওপর ভরসা পারো না, তুমি উদ্দেশ্যের ওপর ভরসা করো। একজন স্টোইক এটাই অনুশীলন করে। তারা কাজ করে যখন অস্বস্তিকর লাগে, তারা অস্থির থেকেও চলে, তারা নিজেদের অনুভূতির বদলে মুহূর্তের চাহিদার দিকে মনোযোগ দেয়। অনুভূতির দিক নির্দেশ বদলানো এক রুটিন হয়ে যায়। যতবার এটা করো প্রক্রিয়াটা তত দ্রুত হয়। তুমি অনুভূতির পরিবর্তন আর কার্যকরী চলাচলের মধ্যে বিরতি কমিয়ে আনো। তুমি অনুভূতিকে তোমার সিস্টেমের একটা অংশ হিসেবে দেখো, বাধা হিসেবে নয়। তুমি এটা ব্যবহার করে গতি সৃষ্টি করো, তুমি এটা ব্যবহার করে মনোযোগ বাড়াও, তুমি তোমার কাজের জন্য সবসময় প্রস্তুত থাকো। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় অনুভূতি বিশৃঙ্খলার উৎস নয়, ভুল ব্যবস্থাপনা তার কারণ। যখন অনুভূতি দিশাহীন থাকলে সেটা ছড়িয়ে পড়ে, কাজের মাধ্যমে গঠন করা হলে সেটা হয়ে ওঠে গতিশীল শক্তি। স্টোইক দার্শনিক এটা বোঝে। তারা অনুভব এড়ায় না, তারা সেটা সামলানোর দক্ষতা অর্জন করে। তারা শরীর আর মনকে অনুশীলন করে অনুভবের মাঝে কাজ করার জন্য। তারা কাজটাকে সেই আশায় দেয় না যে আগে ভালো লাগবে। এভাবেই তুমি মুহূর্তটা নিয়ন্ত্রণ করো। উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছ, কাজকে এগিয়ে যেতে দিচ্ছ, শৃঙ্খলার মাধ্যমে এগিয়ে যাচ্ছ, অপচয় কমাচ্ছ, শক্তি বাড়াচ্ছ, অনুভূতিকে পরিশ্রমে বদলে দিচ্ছ। নবম অধ্যায়। একটা গোলমেলে পৃথিবীতে নিজের ভেতরের শান্তি ধরে রাখা। এই পৃথিবীটা যেন আওয়াজে ভরে গেছে। বার্তা, আপডেট, মতামত আর তর্ক কবু থামে না। এই সব আওয়াজ তোমার চিন্তার মধ্যে ঢুকতে থাকে, তোমার মনকে নানা দিকে টানতে থাকে। স্টোইকরা প্রশিক্ষণ নেয় আবার শান্তিতে ফিরে আসার জন্য। তারা বেছে নেয় কী জবাব দিতে হবে। যেগুলো তাদের কাজের মধ্যে পড়ে না সেগুলো উপেক্ষা করে। ভেতরের শান্তি মানে জীবনের থেকে দূরে সরে যাওয়া না, এটা একটা নিয়মের মতো। এটা একটা মানসিক অবস্থা যেখানে তোমার চিন্তা ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তুমি আওয়াজ ভেবে রাখো, কিন্তু সেটা নিজের মধ্যে ঢুকে পড়তে দাও না। তুমি এলোমেলো পরিস্থিতি ধরতেই থাকো, কিন্তু সেটা তোমার উপর চাপড়ায় না। তুমি নিয়ন্ত্রণ রাখো কি তোমার মস্তিষ্কে ঢোকে আর কতক্ষণ থাকে। তোমার সকাল শুরু করার ধরনেই পাওয়া যায় স্থিরতা। প্রথম কাজগুলো বা কখনো শান্তি বাড়ায়, বা কখনো মনোযোগ ছিনিয়ে নিতে উস্কান দেয়। একজন স্থৈর্যশীল মানুষ মনোভাব নিয়ে শুরু করে। তারা ঠিক করে কি নিতে দিতে হবে, কি এড়িয়ে চলতে হবে। তারা দিনের প্রথম মুহূর্তগুলোকে গোলমাল থেকে বাঁচায়। এর মধ্যে রয়েছে তারা কি পড়ে, কি শব্দ শোনে, কি কথা বলে। প্রতিটি সিদ্ধান্ত গড়ে তোলে চিন্তার গুণমান। পরেরগুলো হলো চুপচাপ একটা সকাল মনকে শান্ত ও স্থির করে। মনোযোগ না দিয়ে শুরু করলে বিক্ষিপ্ততা ছড়ায়। নীরবতা তৈরি হয় ছোট ছোট কাজের মাধ্যমে, যা চলমান তথ্যের মধ্যে থেকে একটু দূরে থাকে। বার্তা না চেক করে ঘুরতে যাওয়া, কাজ শুরুর আগে চুপচাপ বসা, দিনের পরিকল্পনা নিজেদের ভাবে ঠিক করা, বাইরের কোনো প্রভাব ছাড়া। এগুলো বিরতি নয়, এগুলো হলো সচেতনভাবে নিজেদের মানসিক অবস্থা সামঞ্জস্য করার পদ্ধতি। এগুলো চিন্তার জায়গা করে দেয়, মনকে তার গতি আবার ঠিক করতে সাহায্য করে। এমনকি অল্প বিরতিও যখন সচেতনভাবে নেওয়া হয়, দিনে একটা ধরন নিয়ে আসে। নীরবতাও তৈরি হয় এমনভাবেই। শুনে শেখা যায়। কথোপকথনে তুমি তাড়াহুড়ো করে উত্তর দাও না, সবার কথা শেষ হতে দাও। প্রশ্ন আর উত্তর দেওয়ার মধ্যে একটা ফাঁক রাখো। অন্যরা যখন কথা বলছে তখন নিজের অঙ্গভঙ্গি নিজের মতো রাখো। এতে ধৈর্য গড়ে ওঠে। মনোযোগ ধরে রাখতে শেখো। ভেতর থেকে উচ্ছৃঙ্খলভাবে কিছু বলার অজুহাত কমে। সময়ের সাথে এইসব অভ্যাস তোমার ভেতরের আওয়াজটা ধীর করে দেয়, যা সবকিছুর প্রতি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায়। মস্তিষ্ক শান্ত থাকে। একজন স্থির চেতা তথ্য যাচাই করে গ্রহণ করে। তারা স্রেফ শিরোনামগুলোর পেছনে ছুটে বেড়ায় না, সব কণ্ঠস্বর অনুসরণ করে না। তারা বাছাইকৃত হয়। তারা প্রতিক্রিয়া জানানোর আগে ভাবি। তারা জানে যা গ্রহণ করে তা স্পষ্টতা বাড়ায় না, নানা গোলমাল তো তৈরি করে না। এতে তাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য হয়। এতে বিভ্রান্তি স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়ায় না। এটা মানসিক শক্তি রক্ষা করে। স্থির থাকা মানে অলস থাকা নয়, এটা নিয়ন্ত্রণের একটা অবস্থা। মন সচল থাকলেও সঠিক দিকেই কাজ করে। মন বেশি সংবেদনশীল হয়, কম আবেগের বল প্রভাবিত হয়। স্টোইকরা এই অবস্থা কাজে লাগায় সিদ্ধান্ত নেওয়া, শক্তি নিয়ন্ত্রণ করা আর অপ্রয়োজনীয় চলাফেরায় পড়া এড়াতে।
স্থিরতা বিচার শক্তিকে তীক্ষ্ণ করে, এটা শক্তিশালী করে। শৃঙ্খলা, এটা ধরনের জায়গা দেয় যেখানে নীতিগুলো চিন্তাকে পথ দেখায়। সময়ের সাথে সাথে এই অভ্যাস শক্ত একটা ভিত্তি করে তোলে। বাইরের জগৎ এখনও আবছা আওয়াজে ভর্তি, চাহিদা, বার্তা আর বিঘ্ন আসতেই থাকবে, কিন্তু তোমার প্রতিক্রিয়া কম ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তুমি সব ইনপুট গ্রহণ করবে না, প্রতিটি মুডের প্রতিফলন হবে না তোমার মধ্যে। তুমি তোমার ফোকাস রাখবে, তুমি তোমার স্পষ্টতা রক্ষা করবে। জগৎ যতই দ্রুত এগাক সেটা নিয়ে চিন্তা করো না, তোমার সিদ্ধান্ত ইচ্ছাকৃত থাকবে। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে স্থির থাকা মানে অলস থাকা নয়, এটা অর্জন করতে হয়, কার্যকলাপের মাধ্যমে বজায় রাখতে হয়। এটার জন্য দরকার গ্রাহক সীমা, পছন্দ আর বারবার করার অভ্যাস। একবার গড়ে উঠে গেলে এটা অন্য সব ক্ষেত্রকেই সমর্থন দেয়। এটা তোমার চিন্তা করার ধরন, কথা বলার ভঙ্গি আর কাজ করার ভঙ্গিটাকে উন্নত করে। এটা একটা পরিষ্কার আর স্থির জীবনের মাটির মতো হয়ে যায়। অধ্যায় 10, মূলনীতির মাধ্যমে নিজের নড়বড়ে অবস্থা কাটানো। স্টোইক আবেগ নিয়ন্ত্রণের শেষ ধাপ হলো নিজের কাছে মূলনীতিতে নড়বড়ে থাকা। এই মূলনীতি পরিস্থিতি বদলে গেলেও বদলায় না। আরাম যখন চলে যায় তখনও এগুলো অবিকল থাকে। যেসব মানুষের চারপাশে তুমি থাকো তারা যদি অনিশ্চিত হয় তখনও এগুলো নির্ভরযোগ্য থাকে। এগুলো পরীক্ষিত হয় প্রতিকূলতা, সমালোচনা আর দ্বন্দ্বের সময়। জীবন যখন শান্ত থাকে তখন এই কথা বলা সহজ, কিন্তু জীবন যখন অস্থির হয় তখন এগুলো অপরিহার্য হয়ে ওঠে। স্টোইকরা নীতিমালাকে একটা স্থির পথ প্রদর্শক হিসেবে ধরে। অনুভূতি যথা উঠে পড়ে লড়াই করে তখন কিভাবে প্রতিক্রিয়া দেখাবো তা বুঝতে এগুলো কাজে লাগে। যখন অনুভূতি কোনো স্পষ্ট দিশা দেয় না তখন সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মেজাজ যখন অস্থির থাকে তখনও নীতি অটুট থাকে। এটি সেই স্থির বিন্দু যা মনকে শান্ত রাখে। যখন পরিস্থিতি বদলে যায়, চাপ বাড়ে বা স্পষ্টতা কমে, নীতিটি অপরিবর্তিত থাকে। শুরু করো তোমার মূল্যবোধগুলো চিনে নেওয়ার মাধ্যমে। আপনার জীবনে ও আপনার ভূমিকা যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই এখানে বলা হয়েছে। এগুলো কোনো মতামত নয়, এগুলো কাজ করার নিয়ম। এর মধ্যে হতে পারে সৎ থাকা, ধৈর্য ধরা, সাহস, শৃঙ্খলা, বিনয় বা ন্যায়পরায়ণতা। এগুলোই সেই মানদণ্ড যা আপনার কাজকে গড়ে তোলে। এগুলো বেছে নেওয়া যায় না, এগুলো এমন দায়বদ্ধতা যা আপনি নিজের জন্যই বেছে নেন। যখন আপনি বিভ্রান্ত বা অনিশ্চিত ভাবেন তখন আপনি আবার এদের কাছে ফিরে আসেন। অনিশ্চয়তার সময়গুলোতে এগুলো হয় আপনার ডিফল্ট অবস্থান। যখন আপনার স্বভাব তীব্র হয় তখন আপনি নিজের স্মরণ করিয়ে দেন যে আপনি কি কিছুতে অঙ্গীকারবদ্ধ। যখন কেউ আপনাকে সমালোচনা করে তখন আপনি আবার ধৈর্যের মুখে ফিরে যান। ভয় পেলে তুমি আবার সাহস ফিরে পাও। পরিশ্রম এড়াতে ইচ্ছা হলে তুমি আবার শৃঙ্খলার পথ বেছে নাও। এটা কোনো আবেগের ব্যাপার নয়, এটা একটা গঠনমূলক নীতি। এই নীতি তোমাকে সেই দিকটা দেখায় যা অনুভূতিকে সবসময় দিতে পারে না। তুমি প্রস্তুত বোধ করার জন্য অপেক্ষা করো না, তুমি তোমার নীতিমালা অনুসারে কাজ করো। ঠিক কি করা উচিত তা বেছে নেবার আগে বাইরে থেকে অনুমোদন খোঁজো না। তুমি সে পথ অনুসরণ করো যা তুমি নিজের জন্য লিখে রেখেছিলে। এতে দ্বিধা কেটে যায়, এতে সন্দেহ কমে যায়। তুমি পরিস্থিতির গায়ে থাকা না, তুমি তোমার নীতির গায়ে থাকা। এটাই হলো স্ট্যান্ডার্ড। এভাবেই স্থিরতা গড়ে ওঠে। নিজের নীতিগুলো লিখে রাখলে তা মজবুত হয়। প্রতিদিন তা দেখলেই মনের মধ্যে সেগুলো জীবন্ত থাকে। নিজের কাজগুলোকে ওই নীতির সাথে মেলানো অ্যাকাউন্টেবিলিটি তৈরি করে। এটা কোনো দোষহীনতা খোঁজার ব্যাপার না, এটা এক ধরনের ব্যবস্থা যা মনকে স্থির রাখে। এটা মাথায় শৃঙ্খলা নিয়ে আসে। যখন বাইরের দুনিয়া কিছুর জন্য অচেনা মনে হয় তখন এটা মনে করিয়ে দেয় যে তোমার যা আছে তাই তোমার। এই প্রতিদিনের আত্মবিশ্লেষণ জটিলতা কমায়। তুমি অন্যের মতামত খুঁজছো না, তুমি যাচাই করছো তোমার কাজ কি তোমার নীতির সাথে মিলে কিনা। আত্মসম্মান আনা, এটা তোমাকে তোমার ভূমিকা পালন করতে সাহায্য করে বাইরের কোনো স্বীকৃতির দরকার ছাড়াই। তুমি সেই স্থির বিশ্বাস থেকে কাজ করো। চাপের সময় তুমি অটল থাকো। এই অধ্যায়টি শৃঙ্খলাকে একসাথে নিয়ে আসে। অনুভূতিকে খেয়াল করা হয়, বিচার বিবেচনা করা হয়, অনুভূতির সঠিক পথে নিয়ন্ত্রণ করা হয়, পরিস্থিতি মেনে নেওয়া হয়। প্রতিটি পদক্ষেপে তুমি স্থির থাকো। সেই স্থিরতা তোমার নীতি, সেটা কখনো বদলায় না। সেটা রাগ বা ভয়ে কথা বলে না, সেটা স্পষ্টতায় কথা বলে। যখন চারপাশ অস্থির হয় তখন তোমাকে স্থির রাখে। এটাই শেষ স্তর, নিয়ন্ত্রণ। এটা হলো আবেগের মধ্যে থেকে পরিষ্কারভাবে কাজ করার ক্ষমতা। না যে আবেগ আর নেই, বরং তাই যে তোমার মানসিকতা আবেগের চেয়ে শক্তি। এইটাই স্টোইক অর্থে কিছুই অনুভব না করা মানে। আবেগ দেখা হয়, বোঝা হয়, সামলানো হয়, কাজ হয় পরিকল্পনা অনুযায়ী। আবেগের উস্কানিতে নয়, ফলাফল শূন্যতা নয়, ফলাফল হলো সামঞ্জস্য। এটা হলো স্পষ্ট উদ্দেশ্য নিয়ে জীবনের যাত্রা।